ওকে, আমরা গতকালকে লিভার শেষ করছি তোমাদের। আজকে হলো প্যানক্রিয়াস পড়াবো। তো প্যানক্রিয়াসটা সিকিউর জন্য একদম 100% টপিক একটা, ঠিক আছে? তোমাকে পরীক্ষার হলে বলা হবে যে শিক্ষক ক্লাসে একটি গ্রন্থি নিয়ে আলোচনা করতেছিল, যেটি একটি মিশ্র গ্রন্থি, ঠিক আছে? এরকম টাইপের একটা কোনো কোশ্চেন করবে। মিশ্র গ্রন্থি বললে তোমার প্রথম যে কোশ্চেনটা দিবা তুমি, সেটা হলো আমাদের অগ্নাশয়। ঠিক আছে? অগ্নাশয় বললে তুমি মিশ্র গ্রন্থি বললে কোনটা দিবা আগে? যদিও যকৃতের মধ্যে মিশ্র গ্রন্থি লেখা আছে, কিন্তু মেইনলি সেটা হলো এইটা, ঠিক আছে? মেইনলি হলো আমাদের এই অগ্ন্যাশয়টা হলো মিশ্র গ্রন্থি। কারণ একই সাথে এই অগ্ন্যাশয় থেকে হরমোনও বের হয়, একই সাথে এনজাইমও বের হয়। ২ টা আলাদা কাজ করতেছে সে। আমরা জানি যেমন আমাদের পিটুইটারি গ্রন্থি সে শুধু হরমোন তৈরি করে। এজন্য এটার নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি সেটা শুধু থাইরয়েড হরমোন তৈরি করে। এজন্য তার নাম হলো অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা হরমোনাল ডাক্তারের কাছে দেখাই এন্ডোক্রাইনোলজিস্ট, এন্ডোক্রাইন। আর যেটা হলো এনজাইম নিঃসরণ করে তাকে বলা হবে এক্সোক্রাইন। ঠিক আছে? আর এই অগ্ন্যাশয় একই সাথে ২ টা কাজই করে। এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, অর্থাৎ অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। এই ২ টা জিনিস কি জিনিস আমি একটু পরেই তোমাদেরকে বোঝাচ্ছি। যে আসো। তো ১ম এ অগ্ন্যাশয়টা কোথায় থাকে, কিভাবে থাকে আমরা একটু খেয়াল করি। অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস এটা তোমার থাকে হলো পাকস্থলীর নিচে থাকবে আর উদরের মধ্যে থাকবে। উদর গহ্বরে থাকবে। এখান থেকে শুরু করে আমাদের আ লেফট অংশ পর্যন্ত এটা থাকে এটা। এটা ৩ টা অংশ থাকে। একটা হলো হেড, তারপর থাকে বডি, তারপর থাকে টেইল। এটা মরিচের মতন দেখা যাচ্ছে। একদম চিকন করে থাকবে। এদিক থেকে মোটা হইয়া ওই দিক থেকে চিকন। আর থাকবে হলো ডিউডেনাম আছে না? ডিউডেনামটার আমরা জানি ডিউডেনামের একটা অংশ আছে তা হলো ইউর মতন দেখতে। এই ইউটার মধ্যে থাকে এটা। ঠিক আছে? এদিকে এটা চলে যায়। এই যে ইউর মতন অংশ, এই ইউটার মধ্যেই এটা থাকে। এবং এই যে তোমরা এখানে দেখা যাচ্ছে, এখানে একটা নালী দেখা যাচ্ছে মাঝখানে। এটার নাম হলো মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এটার নাম কি? মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বা এমপিডি বলা হয় এটাকে। ঠিক আছে? মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বলা হয় এটাকে। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের এই ডাক্টটা যাইয়া ওই যে অ্যাম্পুলা ভ্যাটার নাম আছে না আমরা সেটার সাথে যুক্ত হয়। ওইদিক দিয়া এটা সুন্দর মতন এনজাইম গুলো সব বের হয়ে ক্ষুদ্রান্তের মধ্যে টপ, টপ করে পড়তে থাকে। ঠিক আছে? এদিক থেকে। তোমরা খেজুর গাছে এখন যেরকম দেখো খেজুরের রস দেওয়ার জন্য এরকম একটা কাঠি দেওয়া থাকে। তো ঠিক এইখানে এরকম একটা নালী। এটা আইসা কানেকশন হইছে এখানে। তাহলে এই দিক থেকে যত এনজাইম আছে সব এখানে এনজাইম গুলো আইসা ড্রেন করে কোথায়? এটার মধ্যে এসে পড়ে। আর এইটা থেকে সুন্দর মতন চলে যাবে এখানে। ঠিক আছে? তাহলে আমরা যদি আসি ১ম এই ডিউডেনামের অর্ধবৃত্তাকার কুণ্ডলীর মধ্যে বা ইউ আকৃতির কুণ্ডলীর মধ্যে আমাদের থাকতেছে কি? আমাদের এই অগ্ন্যাশয়টা থাকতেছে। দেখতে কিসের মতন? মরিচের মতো বা এটা গোলাপি ধূসর বর্ণের হবে। ওকে। এরপরে সেটা গঠনের মধ্যে তুমি যদি আসো অগ্ন্যাশয় ১২ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা থাকবে। প্রায় ৫ সেন্টিমিটার চওড়া। এটা একটা মিশ্র গ্রন্থি বলা হয়। মেডিকেল অ্যাডমিশন টেস্টে অলরেডি চলে আসছে নিচের কোনটি মিশ্র গ্রন্থি। এরকম অপশনে দেওয়া থাকবে। এটা হলো আমাদের মিশ্র গ্রন্থি। ৩ টে অংশ, মাথা আছে, ল্যাঞ্জ আছে, আর একটা হলো কি দেহ বলা হয়। তো এইটা একদম এইখান থেকে শুরু হয়ে এইখানে এসে শেষ হয়। যেখানে শেষ হয় ওইখানে আবার স্প্লিন থাকে, প্লিহা। ঠিক আছে? প্লিহা ওই যে আমরা পড়ছিলাম লিম্ফয়েড অর্গান, রক্ত অধ্যায়ে পড়ছিলাম প্লিহা। এই প্লিহা পর্যন্ত এটা এখান থেকে এখান পর্যন্ত থাকে এটা। ঠিক আছে? অগ্ন্যাশয়টা থাকে। তো অগ্ন্যাশয়ের ভিতরে হ্যাঁ, অনেকগুলা ছোট, ছোট নালী আছে। এর মধ্যে ছোট, ছোট অনেকগুলো চিকন, চিকন নালী আছে। এই নালীগুলো সব এক জায়গায় এসে একটা মেইন নালীর সাথে যুক্ত হইছে। ঠিক আছে? এই নালীটাকে বলা হবে ডাক্ট অফ উইসাং বা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। তাহলে ডাক্ট অফ উইসাং কোথায় পাওয়া যায়? পরীক্ষাতে আসবে। উইসাং বা ডাক্ট অফ উইসাং পাওয়া যাবে কোথায়? অগ্ন্যাশয়ের মধ্যে পাওয়া যাবে। এটাকে আমরা বলি মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন শোনো, কারো যদি মনে করো এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টের এখানে স্টোন জমা থাকে, স্টোন পাথর হয় অনেক সময়। তাহলে কি আমাদের অগ্ন্যাশয়ের রসগুলো কি এখানে আসতে পারবে? না, তখন তার এখানে ইনফেকশন হবে, এখানে অ তার হলো অনেক মারাত্মক ব্যথা হবে। হ্যাঁ? এটাকে আমরা প্যানক্রিয়াটাইটিস বলি আরকি। আরো অনেক রকম রোগ হতে পারে এখানে। তো ডাক্ট অফ উইসাং কি জিনিস বুঝতে পারছো? তাহলে অগ্ন্যাশয়ের ভিতরে সব ছোট, ছোট নালী এসে যে মেইন নালীর সাথে যুক্ত হয় তাকেই বলা হবে ডাক্ট অফ উইসাং বা মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট বলা হবে। ওকে, আচ্ছা। এরপর আসে এই নালী গ্রন্থির দৈর্ঘ্য বরাবর এবং ডিউডেনামে, আচ্ছা এটা বলছি আমরা। আর আল্টিমেটলি এটা কার সাথে কোথায় এসে যুক্ত হয়? অ্যাম্পুলা অফ ভ্যাটারের মধ্যে ডিউডেনামে এসে প্রবেশ করে। ওকে। এখন আসি আমরা অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলার কারণ কি? অগ্ন্যাশয়টা একটা মিশ্র গ্রন্থি কেন? কারণ একই সাথে হরমোন, একই সাথে এনজাইম তৈরি করে। এখন আমরা ১ম এ এনজাইম নিয়ে একটু কাজ করি। আমরা একটু এনজাইমের কথাতেই আসি। বহিঃক্ষরা গ্রন্থি আর একটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। ২ টার মধ্যে আমরা বলছিলাম অন্তঃক্ষরা গ্রন্থি হলো এমন একটা গ্রন্থি যাদের কোনো নিজস্ব নালী নেই। রক্তের মাধ্যমে পরিবাহিত হবে। অন্তঃক্ষরা গ্রন্থি মানে কি?
যাদের কোনো নিজস্ব নালী নেই, এটাকে অনাল গ্রন্থি বলা হয়, অনাল অনাল। আর বহিঃকরা গ্রন্থি মানে হলো সনল গ্রন্থি বলা হয়, বা হলো নালীযুক্ত গ্রন্থি বলা হয়। কারণ কি, এদের নিজস্ব নালী আছে, এদের কি আছে। যেমন তুমি যদি চিন্তা করো, পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনটা বের হয়, ওটা কিন্তু রক্তের মাধ্যমে সরাসরি চলে যায়, ওটার জন্য আলাদা কোনো নালী নেই। ঠিক আছে। আমাদের এই অগ্ন্যাশয় রসটা যে এনজাইম গুলা, সেগুলা আমাদের ডিউডেনামে যায় আলাদা একটা নালী দিয়া, মেন প্যানক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে যাচ্ছে। কিন্তু হরমোন গুলা যাবে হলো রক্তের মাধ্যমে সারা শরীরে যাবে। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এটার স্ট্রাকচারটা আমরা একটু খেয়াল করি। ওকে, আসো। তো প্রথমেই এখানে হলুদ হলুদ, এটা গোল 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 অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে না? এদেরকে বলা হবে লোবিউল। এদেরকে কি বলা হয়? লোবিউল। এই যে দেখা যাচ্ছে না গোল গোল, এটাকে আমরা একটু জুম করে এদিকে নিয়ে আসি, এই চিত্রটাকে আমরা এখানে নিয়ে আসি। এই দেখে এদিকে আসো। ঠিক আছে। তো আমাদের অগ্ন্যাশয়ের ভিতরে অসংখ্য লোবিউল থাকে। যেমন গতকালকে আমরা লিভার যখন পড়ালাম, লিভারের ভিতরে অনেকগুলো লোবিউল ছিল, ছিল না? হেপাটিক লোবিউল ছিল। ঠিক অগ্ন্যাশয়ের মধ্যে লোবিউল আছে, তবে লোবিউল গুলোকে আমরা একটু আদর করে ডাকবো অ্যাসিনাস ডাকবো। কি ডাকবো? অ্যাসিনাস। ঠিক আছে, এখানে অ্যাসিনাস পাওয়া যায়। লোবিউল গুলোকে আমরা ডাকবো হলো কি নামে? অ্যাসিনাস নামে। ওকে। তো এই যে তোমরা দেখা যাচ্ছে, এটাও আমাদের একটা লোবিউল, একটা লোবিউল, একটা লোবিউল, একটা লোবিউল। এই লোবিউল গুলোর ভিতরে আবার তুমি দেখো কিছু কোষ দেখা যাচ্ছে। তুমি মনে করো, যদি চিন্তা করে দেখো, এটা যদি লোবিউল হয়, তাহলে এখানে একটা কোষ। ঠিক আছে। এরকম ভাবে তুমি যদি চিন্তা করো, এখানে অনেকগুলো কোষ দেখা যাচ্ছে না? সাপোজ এই যে দেখা যাচ্ছে না, এরকম দেখা যাচ্ছে কিনা দেখো তো, স্পাইকের মতন, চাকার স্পাইকের মতন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন এই লোবিউল গুলোর মধ্যে এই কেন্দ্রের দিকে একটা ছোট নালী আছে। তাইলে কথাটা কি হলো, প্রত্যেকটা লোবিউলের ভিতরে অগ্ন্যাশয় কোষগুলা একটা ক্ষুদ্র নালীকে কেন্দ্র করে ঘুরতে থাকে, বা সীমাবদ্ধ থাকে। ঠিক আছে। এরপরে যেটা হলো কথা, এই যে ছোট একটা নালী, এই ছোট নালী ছোট নালী, এই প্রত্যেকটা নালী আইসা, এই যে আমাদের মাঝখানে যে আমরা নালীটা দেখলাম একটু আগে, দেখো দেখলাম না মাঝখানে নালীটা, ওই যে প্রত্যেকটার ভিতর থেকে ছোট ছোট নালী আছে না, এই সব নালী এসে যুক্ত হয় এখানে। বুঝতে পারছো কিনা ঘটনাটা? তাহলে প্রত্যেকটা লোবিউলের মাঝখানে কি থাকে? একটা সূক্ষ্ম নালী থাকে। প্রত্যেকটা অ্যাসিনাসের মাঝখানে একটা কি থাকে? তাহলে প্রত্যেকটা লোবিউলের কাজ কি? এই কোষগুলোর কাজ কি? এনজাইম তৈরি করা। এই এনজাইম তৈরি করে ছোট নালীর মাধ্যমে কোন নালীতে পাঠা দিবে? বড় নালীতে পাঠাবে। এটা হলো আমাদের বই করা হিসাব। এটা কার হিসাব? বই করার হিসাব। আমরা একটু দেখি, তোমাদেরকে এখান থেকে এটা দেখাই দিচ্ছি। তাহলে বহিঃকরাতে যদি আসো, অসংখ্য লোবিউল বা অ্যাসিনাস, প্রত্যেকটা লোবিউলের কেন্দ্রে একটা কি থাকে? লুমেন বা একটা ছোট নালী থাকবে। লুমেনটাকে ঘিরে এক সারি বৃত্তাকারে এক সারি কোষ থাকবে। ওকে। লোবিউল গুলার কোষ থেকে কি তৈরি হবে? অগ্ন্যাশয় রস, এনজাইম। সেগুলো সব এসে যুক্ত হবে কোথায়? মেইন অগ্ন্যাশয় নালী বা ঐশাখা নালী। কথা কি ক্লিয়ার? কি বলছি? তাহলে আরেকবার বলে দিচ্ছি। প্রত্যেকটা লোবিউল, এই তুমি শুধু কথাই বলো প্রত্যেকদিন, মনোযোগ তো দেওয়াই না। আয় হায়, আমি তো বুঝলাম না, হতাশ তোমাকে নিয়ে আমি। ঠিক আছে। এই যে তাহলে এখানে একটা লোবিউল, একটা লোবিউল, একটা লোবিউল, একটা লোবিউল, এই লোবিউল। ঠিক আছে, তুমি নেক্সট দিন থেকে সামনে বসবে, এই কর্নারে বসবে। ঠিক আছে। এই দেখো তারা বসছে, কেউ কোনো কথা বলে না, শুধু তুমিই কথা বলো। তো বুঝতে হবে তো, এখানে পড়লে তো এখানে বোঝা যাচ্ছে না ভালো ব্যাপারটা। তাহলে তুমি দেখো, একটু পর ভিডিও দেখাবো। তাহলে প্রত্যেকটা লোবিউল, লোবিউল গুলোর মধ্যে থাকবে কি? কেন্দ্রে থাকবে একটা কি? লুমেন। লুমেন বা শুকনালী। নালিকাকে ঘিরেই তো বৃত্তাকারে একসারি কোষ আছে। এই প্রত্যেকটা কোষ থেকে কি তৈরি হবে? অগ্ন্যাশয় রস তৈরি হবে। রসগুলো এই ক্ষুদ্র নালী দিয়ে কোথায় যাবে? ওই যে মূল অগ্ন্যাশয় নালী যেটা, এটাতে এসে যুক্ত হবে। ওকে। এখন কথা হলো, এই যে লোবিউল গুলোর মাঝখানে একটা অঞ্চল দেখা যায়। আমরা যেমন তুমি দেখো বঙ্গোপসাগর দেখা যাচ্ছে, কিন্তু হুট করে সাগরের মাঝখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে, না থাকে না? তো ঠিক একই রকম এই লোবিউল গুলোর মাঝখানে একটা দ্বীপ দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখো এখানে একটা সবুজ কালার, বিভিন্ন রকম কালার একটা দ্বীপ দেখা যাচ্ছে না? এটার নাম হলো আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স। আইল্যান্ডস মানে হলো দ্বীপ, দ্বীপপুঞ্জ। আর ল্যাঙ্গারেন্স মানে হলো বিজ্ঞানীর নাম। উনি এই দ্বীপটা দেখতে পাইছে মাইক্রোস্কোপে, দেখলো যে কিরে, সব লুমেন দেখা যাচ্ছে, লুম গুলো কি বলে, লোবিউল দেখা যাচ্ছে, লোবিউল গুলোর মাঝখানে আলাদা একটা দ্বীপপুঞ্জ দেখা যাচ্ছে। এই দ্বীপটার নাম ল্যাঙ্গারেন্স, তার নাম অনুসারে দিয়ে দিচ্ছে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স। এখন আমরা দ্বীপটার মধ্যে গেলাম, দ্বীপের মধ্যে যাই দেখলাম যে আয় হায়, এখানে তো অনেক রকম জিনিস দেখা যাচ্ছে। দেখলো যে 4 রকমের ভিন্ন ভিন্ন কোষ আছে। তাহলে এই দ্বীপের মধ্যে কয় রকমের কোষ আছে? 4 রকমের কোষ আছে। আলফা কোষ আছে এখানে, এই যে বিটা কোষ, সবুজ গুলো হলো বিটা কোষ। তারপরে এখানে আছে ডেল্টা কোষ। তারপর এই যেটা হলো গামা কোষ। তাহলে আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে হলো এই দ্বীপপুঞ্জের যে আলফা কোষ, বিটা কোষ, তারপরে গামা কোষ, ডেল্টা কোষ, এগুলো হলো অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে। অর্থাৎ এদের কাজ হলো হরমোন তৈরি করা।
এদের কাজ ছিল কি তৈরি করা, হলুদ গুলার কাজ বড় বড়, এরা হলো রস তৈরি করা, এনজাইম তৈরি করা। আর এর ভিতরে যে কোষগুলো আছে, এই যে এখানে যে 4 রকমের কোষ আছে, এরা এরা কি তৈরি করে, হরমোন তৈরি করে। বুঝতে পারছো? তাহলে এই যে চিত্রটার দিকে যদি আমি আসি, তাহলে হইতে পারে এখানে একটা দ্বীপপুঞ্জ, এদিকে একটা দ্বীপপুঞ্জ আছে, এখানে একটা আছে, পুরোটার মধ্যে না, জায়গায় জায়গায় আছে, হ্যাঁ, র্যান্ডমলি আছে। আইল্যান্ডস অফ ল্যাঙ্গারান্স বলা হচ্ছে এদেরকে। ওকে, এখন এই যে আইল্যান্ডস অফ ল্যাঙ্গারান্স এর যে দ্বীপপুঞ্জ, এখানে যে 4 রকমের কোষ থাকে, এদের প্রত্যেকটার কি কাজ আমরা এখন সেটা শিখবো। ওকে, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি লোবিউল গুলার মাঝে মাঝে বহুভুজাকার কোষ গুচ্ছাকারে অবস্থান করে, সেখানে নাম দিছি আমরা কি, আইল্যান্ডস অফ ল্যাঙ্গারেন্স। কয় রকমের কোষ পাওয়া যায়, 4 রকমের কোষ পাওয়া যায়। তাহলে প্রথম থেকে আমরা এটা চলে আসি, 100% এমসিকিউ তে আসবে। কোনটার কি কাজ, আলফা কোষ, তার কাজ হলো গ্লুকাগন। আর আমরা গতকালকেই বলে দিছি যত রকম প্রক্রিয়া আছে, যেই প্রক্রিয়াতে গ্লুকোজ লেভেল বাড়বে সেই প্রক্রিয়াতে কাজ করে কি, গ্লুকাগন। আর যত প্রক্রিয়া আছে গ্লুকোজ কমবে, ইনসুলিন। তাহলে গ্লুকাগন হরমোন আসে প্রত্যেকে আলফা কোষ থেকে, ঠিক আছে, যার রক্তে গ্লুকোজের পরিমাণ কি করে, বৃদ্ধি করে। আর ইনসুলিন আসলে বিটা কোষ থেকে, ঠিক আছে, ইনসুলিন আসে বিটা কোষ থেকে, যার হলো গ্লুকোজের পরিমাণ কমায়। ওকে, আচ্ছা, এরপরে আসো তোমার হলো ডেল্টা কোষ। এই ডেল্টা কোষ থেকে আসবে হলো সোমাটোস্ট্যানিন নামক একটা হরমোন, যা আলফা এবং বিটা কি ঠিকঠাক ভাবে ক্ষরণ হচ্ছে কিনা, অর্থাৎ দুইটাকে ব্যালেন্স করে। কথা কি বুঝতে পারছো? দেখো, আমরা যে খাবার খাচ্ছি আলফা বেড়ে গেছে, আবার যখন আমাদের খিদে লাগতেছে তখন আবার আমাদের বিটা, সরি, যখন আমরা খাবার খাচ্ছি তখন হলো আমাদের ইনসুলিন, বিটা কোষ থেকে ইনসুলিন বেড়ে গেছে। আবার যখন খিদে লাগতেছে তখন আমাদের আলফা কোষ থেকে গ্লুকাগন বেড়ে যাচ্ছে। এই যে দুইটার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা, একটা বেরোলে আর একটা কমে যাবে, একটা কমে গেলে একটা বাড়বে, তাহলে এই জিনিসটা ব্যালেন্স করতেছে কি আমাদের সোমাটো। কথা কি বুঝতে পারছে? সোমাটোস্ট্যানিন। এর কাজ হলো আলফা কোষ এবং বিটা কোষের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এরপর হলো পিপি কোষ বা প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড, নাম থেকে বোঝা যাচ্ছে প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড। প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড, বারে বার কি শুরু করলো। আচ্ছা, প্যানক্রিয়াটিক পলিপ্যাপটাইড মানে হলো একটা পলিপ্যাপটাইড, পলিপ্যাপটাইড মানে কি, অ্যামাইনো অ্যাসিড টাইপের আর কি, ঠিক আছে। এটা হরমোন ক্ষরণ করে, এটা তেমন একটা কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই এটার। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কাজ নাই, জাস্ট এটা প্রোটিন বিপাকের সাথে জড়িত। এটা তেমন অন্য অন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নাই। আমরা একটু অন্য রাইটারের বই থেকে দেখি এটাতে কি কাজ লিখছে। আচ্ছা, এটা পাশে দিয়ে লিখে রাখতে পারো এটা। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, এটা অগ্ন্যাশয় রস ক্ষরণ করতে উদ্দীপ্ত করে। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেটা হলো অগ্ন্যাশয় রস আছে না, সেটা আলফা কোষের কাজ হলো গ্লুকাগন, বিটা কোষের কাজ হলো ইনসুলিন, আর গামা কোষের কাজ, ডেল্টা কোষের কাজ ছিল কি, সোমাটোস্ট্যানিন। আর এই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড লেখো এটা, তার কাজ হলো অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়ের রস অর্থাৎ এনজাইম ক্ষরণ বৃদ্ধি করে। অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয়ের রস বৃদ্ধি করে। তারপর লেখা রাখতে পারো 10%, টোটাল অগ্ন্যাশয়ের 10% হলো অন্তঃকরা গ্রন্থি। লেখো। আয় হাই, তুমি বই আনো নাই? তোমরা তো বই টই আনা ছাড়া বসে থাকো, আহারে আল্লাহ। লেখো লেখো সুন্দর করে। আচ্ছা, তো জাস্ট একটু লিখে রাখো, তাহলে এই বইতে সব গোছানো থাকবে আর কি, হ্যাঁ। লেখো, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড লেখা আছে না, পাশে দিয়ে লেখো। এটা লাগবে না, তুমি এই পাশেই লেখো, এটাই লাগবে না। এই দিক দিয়ে টান দিয়ে লেখো যে অগ্ন্যাশয় রসক্ষরণ বৃদ্ধি করে, একটু নিচে দিয়ে লেখো। তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইডের কাজ কি, অগ্ন্যাশয় থেকে যাতে পুরো অগ্ন্যাশয় রস বের হয় সেটা উদ্দীপনা দেয়, মানে বেশি বেশি অগ্ন্যাশয় রসক্ষরণ করে। তাহলে টোটাল অগ্ন্যাশয়ের কত পার্সেন্ট অন্তঃকরা, দ্বীপটা কতটুকু, 10%, লেখা রাখো এটা। আচ্ছা, তারপরে আসো, এখান থেকে আর একটু লেখা লিখতে পারো তোমরা। আলফা কোষের ভিতরে আইলার্স অফ ল্যাঙ্গারেন্সের 10 লক্ষ কোষ থাকে। লেখো, অন্তঃকরার এখানে লেখো, আইলার্স অফ ল্যাঙ্গারেন্সের 10 লক্ষ কোষ থাকে। অন্তঃকরা গ্রন্থি 10 লক্ষ কোষ দ্বারা গঠিত। দেখো, 10 লক্ষ কোষ দ্বারা গঠিত।
হাইড্রোস অফ ল্যাঙ্গারেসের মধ্যে 10 লক্ষ টাইপের 10 লক্ষ কোষ আছে, ঠিক আছে? আচ্ছা, লিখছো তোমরা? ওকে, আমরা আমাদের বইতে চলে আসি আবার। অজৈব বস্তু, তারপরে আসো আমরা একটু আসি, একটু গেল অগ্ন্যাশয় রসের উপাদান। অগ্ন্যাশয় রসের মধ্যে কি কি উপাদান থাকে? অগ্ন্যাশয় রসের উপাদান, আচ্ছা এখান থেকে একটা কাহিনী তোমরা একটু খেয়াল করবা। অন্তঃকরা গ্রন্থি, এটা হলো অন্তর্মুখী। এদিকে লেখা রাখো অন্তর্মুখী, দ্যাট মিন্স রক্তের দিকে যাবে। কোথায় যাবে? রক্তের মধ্যে যাবে। আর ওটা তো লেখাই আছে, এটা হলো বহির্মুখী। লেখা আছে কিনা দেখো তো উপরে, লেখা আছে না? বহিঃকরা গ্রন্থি এটা হলো বহির্মুখী, দ্যাট মিন্স এটা যাবে হলো অগ্ন্যাশয়ের দিকে। আর অন্তঃকরা গ্রন্থি এটা হলো অন্তর্মুখী, যাবে কোন দিকে? রক্তের দিকে। রক্ত থেকে সারা শরীরে চলে যাবে। ওকে, ও হ্যাঁ, এখানে লেখা আছে যদিও বহির্মুখী লেখা আছে এটাতে, না অন্তঃকরাটা লেখা নাই। অন্তঃকরাটা হলো অন্তর্মুখী, ঠিক আছে? বহির্মুখী হলো সরাসরি ডিউডেনামে যাবে। ডিউডেনামে যাবে। বহির্মুখী মানে কি বুঝতে পারছো? বহির্মুখী মানে হলো কোথায় যাবে? বাইরের দিকে যাবে, দ্যাট মিন্স নালে দিয়ে ইয়াতে চলে গেল, ডিউডেনামে চলে গেল। আর অন্তর্মুখী মানে কি? এটা ভিতর দিকে যাচ্ছে, দ্যাট মিন্স রক্তের মাধ্যমে আমাদের সারা শরীরে চলে যাচ্ছে। বুঝতে পারছো? অন্তর্মুখী কোনটা? হরমোন। হরমোন হলো অন্তর্মুখী, দ্যাট মিন্স অন্তঃক্ষরা। নাম শুনেই তো বুঝতে পারতেছো, অন্তঃক্ষরা মানে অন্তের মধ্যে ক্ষরণ হচ্ছে। অন্ত মানে ভিতরের দিকে ক্ষরণ হচ্ছে, আর বহিঃকণা মানে কি? বাইরে ক্ষরণ হচ্ছে। নাম শুনেই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে আসো অগ্ন্যাশয় রসের উপাদানে আসো। উপাদানের মধ্যে পানি থেকে 98%, জৈব বস্তু কত পার্সেন্ট থাকে? 1.8%। কি কি উপাদান দেখো, এখন একটা মজার বিষয়। উপাদানে অগ্ন্যাশয় রসের উপাদানগুলো মনে রাখা কোনো কষ্ট না। দেখো আমরা ক্ষুদ্রান্তে খাবার পরিপাক করছি না, তো সেখানে অনেকগুলো এনজাইমের নাম পড়ছি না, এই এনজাইম গুলোর নাম এখানে লিখে দিলে হবে। ওই এনজাইম গুলো তো অগ্ন্যাশয় থেকে আসে, সেগুলাই তো মানে অগ্ন্যাশয়ের উপাদান। তো তুমি দেখো লাইপেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, নিউক্লিয়াস সব তো কিসের নাম? এনজাইমের নাম। তো এনজাইমের নামগুলা অজৈব বস্তুর মধ্যে তো সারা জীবন মনে রাখবো, অজৈব বস্তু বললেই হলো লবণ, ক্যালসিয়াম, সোডিয়াম লবণ, ম্যাগনেসিয়াম লবণ। এটা এত ইম্পর্টেন্ট না, এত বেশি ইম্পর্টেন্ট না। এখন আসি আমরা পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা কি? ভাই পরিপাকে অগ্ন্যাশয়ের ভূমিকা অনেক বেশি। আমরা জানি ক্ষুদ্রান্তে খাবারের চূড়ান্ত পরিপাক হওয়ার পিছনে একটা কারণ হলো অগ্ন্যাশয় থেকে অগ্ন্যাশয় রস আসে। অগ্ন্যাশয় থেকে যদি অগ্ন্যাশয় রস না আসে, তাহলে আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এই ৩টা খাবার পরিপাককারী সব এনজাইম এটার মধ্যেই আছে। এবার কি কি ভূমিকা রাখে, এই সম্পূর্ণ টপিকসটা আমরা অলরেডি পরিপাকে পড়াই ফেলছি তোমাদেরকে। মানে যখন আমরা ক্ষুদ্রান্ত পড়াইছিলাম তখন কিন্তু আলাদা হেডলাইন করা ছিল, অগ্ন্যাশয় থেকে আসা। আবার প্রোটিন পরিপাকে অগ্ন্যাশয় থেকে আসা লেখা ছিল আলাদা করে। এই দেখো, এই দেখো, তোমরা দেখো, এই দেখো কার্বোহাইড্রেট পরিপাক অগ্ন্যাশয় থেকে কি কি এনজাইম আসলো। আবার আমিষ পরিপাক অগ্ন্যাশয় রস থেকে কি কি আসলো। এটা অলরেডি পিছনে পড়া হয়ে গেছে, এই জন্য এখান থেকে আমরা না পড়লেও চলবে। অগ্ন্যাশয় এখান থেকে আমরা না পড়লেও চলবে আমাদের। আচ্ছা, এখান থেকে আমরা এগুলা না পড়লেও চলবে, এগুলো এখানে আছে। তো আসো পরিপাক বাদ দিয়ে আসি আর কি কি কাজ করে। পরিপাক বাদ দিয়ে অগ্ন্যাশয় আর কি কি কাজ করে? ১ নাম্বার হলো অগ্ন্যাশয় অম্লকারের সমতা রক্ষা করে। তো অগ্ন্যাশয় রস ক্ষারীয় হওয়ার কারণে পাকস্থলী থেকে যে এসিডটা আসলো, সেই এসিডটাকে কি করতেছে? ব্যালেন্স করতেছে। পাকস্থলী থেকে তীব্র এসিড আসে না, পাকস্থলীতে এসিডিক না। তো অগ্ন্যাশয় রসটা ক্ষারীয় হওয়ার কারণে এটাকে কি করতেছে? ব্যালেন্স করতেছে। তারপরে আসো অগ্ন্যাশয় রস দেহে পানির সাম্যতা রক্ষা করতেছে, মানে সেই তো এটা অগ্ন্যাশয় রস ক্ষরণ করার মাধ্যমে, এবং তাপ নিয়ন্ত্রণ করে। এটা হলো আমাদের লাস্ট পয়েন্ট আর কি। আচ্ছা, মোটামুটি অগ্ন্যাশয় এখান থেকে গেলে আমরা একটু এখানে আসি, অগ্ন্যাশয় কি নিয়ে আলোচনা করছে। আচ্ছা, তারপরে আসো অগ্ন্যাশয় এখান থেকে এগুলো এগুলো গেলো। ওকে, ওকে, একটু আমরা লেখা আছে। ওকে, এখানে আর এত আলোচনা করে নাই।
ওকে, আমরা চলে আসি ইয়াতে। আমরা আমাদের পরবর্তী যে পড়াটাতে আসবো সেটা কি জানো? আমরা এখন আসবো পরিপাক ও শ্বসন। আমরা এখন শ্বসন পড়াবো। খাবারটা কিভাবে শ্বসন হয়। কথাটার দিকে একটু মনোযোগ দাও। আজকে আমরা পড়াবো এখন কি? পরিপাকের যে গ্রন্থিগুলো আছে গ্রন্থি পড়ানো শেষ, পরিপাক পড়ানো শেষ। আজকের ক্লাসে আমরা এখন পড়াবো শ্বসন। খাবারটা যে আমরা খাইলাম, এটা যে পরিপাক হইলো, তো ক্ষুদ্রান্ত থেকে রক্তের ভিতরে ঢুকলো কেমনে? এই মেকানিজমটাই আমরা এখন পড়বো। ঠিক আছে? আর আমরা কালকে পড়বো বৃহদান্ত্র এবং খাবার পরিপাকের নিয়ন্ত্রণ কিভাবে হয়। ওকে? খুবই ইন্টারেস্টিং জিনিস। আসো, আসো। এই যে চলে আসো। পরিপাকে খাদ্যদ্রব্যের শোষণ। খুব সুন্দর একটা জিনিসে চলে আসি আমরা। ঠিক আছে? আসো। তো খাবারটা কিভাবে শোষণ হচ্ছে, অ্যাবজর্পশন হচ্ছে আমরা একটু খেয়াল করি। সবাই আমার দিকে মনোযোগ দাও। বইয়ের দিকে তাকাইলে কিছু বুঝবে না। এদিকে মানে এদিকে তাকাও। খাবারটা কিভাবে শোষণ হয়, হ্যাঁ? ৩ টা জিনিস বুঝাই দিব, খুব মনোযোগ দাও। ওকে। প্রথম কথা হলো আমরা সুন্দর করে বোঝাই তোমাদেরকে। আমরা একটু সুন্দর করে বোঝার ট্রাই করি, আসো। আমাদের মনে করো এটা হলো ক্ষুদ্রান্তের প্রাচীর। ঠিক আছে? ক্ষুদ্রান্তের প্রাচীরের মধ্যে থাকে তোমার হলো ভিলাই। কি থাকে? এরকম অভিক্ষেপের মতন থাকে। এরকম কি থাকে? অভিক্ষেপ থাকে। দেখো এটা একটু বুঝতে হবে। এগুলোর নাম হলো ভিলাই। এগুলোর নাম কি? বা মাইক্রোভিলাই। খুবই ক্ষুদ্র, ক্ষুদ্র থাকে। ভিলাইয়ের কাজ কি? ভিলাইয়ের কাজ হলো শ্বসনতল বৃদ্ধি করা। তুমি যদি আমি যেটা বলি এরকম যদি স্মথ থাকে তাইলে তোমার অল্প একটু মনে করো এখান থেকে তোমার এখান পর্যন্ত তুমি যদি সোজা হিসাব করো, মনে করো ১০ সেন্টিমিটার। কিন্তু তুমি যদি এটাকে একটু ইয়া করে হিসাব করো, তুমি যদি একটু হিসাব করো, মনে করো এখান থেকে হিসাব করে এদিকে হিসাব করে আবার এদিকে হিসাব করে তুমি যদি আসতে থাকো, মনে করো ১০০ সেন্টিমিটার হয়ে যাবে। কত সেন্টিমিটার হয়ে যাবে? ১০০ সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে এটা কি? তোমার হলো শোষণ তলটা বৃদ্ধি করতেছে। এই দেখো তুমি এইবার এই জিনিসটার ভিতরে কি, কি আছে একটু খেয়াল করি আমরা। এই যে একটু আগে আমরা যে ভিলাই গুলো দেখালাম না? চিকন এগুলোর নাম হলো কি ভিলাই। একটা ভিলাইয়ের ভিতরে কি আছে একটু খেয়াল করি। ৩ টা জিনিস খেয়াল করো। এই একটা জিনিস, এই একটা জিনিস, এই একটা জিনিস। এরা কি, কি আমরা একটু দেখি। এটার নাম হলো উপশিরা। এটার নাম কি? এটার নাম হলো উপধমনী। আর মাঝখানটার নাম হলো লসিকা নালী, যেটার নাম আরেক নাম হলো ল্যাকটিয়াল। কথা খেয়াল করো। এটার নাম কি রে? উপশিরা। এটার নাম কি? ল্যাকটিয়াল বা লসিকা নালী। আমরা লসিকা যখন পড়াইছিলাম তখন বলছিলাম ক্ষুদ্রান্তের মধ্যে যে লসিকা নালী থাকে তাকে ল্যাকটিয়াল বলা হয়। আর এটার নাম কি? উপধমনী। ওকে। তাহলে এখন একটু চিত্রটার দিকে তাকাই আমরা। চিত্রটার দিকে তাকাই। এদিকে হলো সব খাবার-দাবার। এগুলো সব কি? এটা তো ক্ষুদ্রান্ত। এখানে খাবার-দাবার আছে। কি, কি খাবার-দাবার আছে একটু খেয়াল করো। আমাদের তো ক্ষুদ্রান্তের মধ্যে পরিপাক হয়ে গেছে। তাহলে কার্বোহাইড্রেট তো আর নাই, আসলে কি গ্লুকোজ। প্রোটিন তো আর নাই, আসলে অ্যামাইনো অ্যাসিড। আর লিপিড তো নাই আর, আসলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল। এর মধ্যে থেকে ২ টা জিনিস, গ্লুকোজ এবং হলো অ্যামাইনো অ্যাসিড, এর হলো রক্তের মাধ্যমে শোষণ হবে। আর লিপিড জাতীয় যে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এর হলো লসিকার মাধ্যমে শোষণ হবে। তাহলে প্রধান ২ টা জিনিস আগে খেয়াল করো। তাইলে চিত্রটার দিকে এবার তাকাও। এই যে উপশিরার ভিতরে দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এই দেখা যাচ্ছে অ্যামাইনো অ্যাসিড। আচ্ছা। এরপর আমরা আর কি, কি দেখতে পারতেছি? তাহলে অ্যামাইনো অ্যাসিড। এরপর তোমার হলো এই যে আমাদের এটা হলো ল্যাকটিয়াল বা এটার মধ্যে থাকতেছে হলো কাইলোমাইক্রন। এর মধ্যে থাকবে হলো তোমার এখান থেকে ফ্যাটি অ্যাসিড এখানে চলে যাবে। এখানের মধ্যে সব কাইলোমাইক্রন। দেখো এখানে তো কাইলোমাইক্রন মানে কি জিনিস আমি একটু পরে বুঝাচ্ছি। এগুলোর মানে হলো ফ্যাটি অ্যাসিড আছে না, গ্লিসারল আছে না, এরা সবাই একসাথে যুক্ত হয়ে যায় কাইলোমাইক্রন নামক একটা ছোট বল তৈরি করে। সোজা হিসাব তোমাদেরকে বলে দেই, লিপিড জাতীয় যে খাবারগুলো হবে সেগুলোর শোষণ হবে কি দিয়া? লসিকানালে দিয়া। আর অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ সেগুলো শোষণ হবে কি দিয়া? উপশিরা দিয়া। এবার আসো উপশিরাটা সুন্দর মতন তৈরি করবে হলো কি? সবগুলা এখানে বুঝো তুমি। এখানে একটা উপশিরা, 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 উপশিরা কত হাজার, হাজার আছে না? সবগুলো মিলে তৈরি হবে কি শিরা? শুধু শিরা। সেখান থেকে তৈরি হবে কি? হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা দিয়ে যাবে কোথায়? লিভারে। এই দেখো সবগুলা গেল কোথায়? লিভারে গেল না? কিন্তু লসিকানালি যেটা সেটা কিন্তু লিভারে যাচ্ছে না। লিভারের আগে সেটা চলে যাবে হলো আমাদের লসিকানালি, থোরাসিক লসিকানালি। কোথায় চলে যাবে?
সে লসিকা নালী হইয়া শিরার মধ্যে নিম্ন মহাশিরাতে চলে যাবে। সে শিরাটিরা হইয়া ঊর্ধ্ব মহাশিরাতে যাবে, হইয়া তারপরে সে সারা শরীরে যাবে। কেমনে যাবে আমি একটু সামারি করে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। তারপরে আসি, ব্যাখ্যা আমি একটু পরে আরো ডিটেলসে দিচ্ছি। গ্লুকোজ তোমার কাছে কি আছে? এই তিনটা জিনিস যে বুঝবে তাহলে তার পড়া শেষ। তারপর আমরা একটু ডিটেলসে ঢুকবো। তো গ্লুকোজ কোথায় আছে? ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্তের পাঁচের মধ্যে কি দেওয়া আছে? অভিক্ষেপ। সক্রিয় পরিবহন। কি পরিবহন? মানে কোন একজন বাহক আছে, সেই বাহক এই গ্লুকোজটাকে ধরে নিয়ে আসলো। এরকম কিছু বাহকের নাম হলো সোডিয়াম গ্লুকোজ, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। মনে আছে কিনা আমরা যখন কোষ পর্দা প্রোটিন পড়াইছিলাম প্রথম অধ্যায়ে কোষ পর্দার মধ্যে কিছু প্রোটিন থাকে, ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, মনে আছে না? এদের কাজ কি? এরা বাহক হিসেবে কাজ করে। মনে আছে কিনা? লেখা আছে না? কোষ পর্দার যে প্রোটিন গুলো থাকে এদের কাজ কি? বাহক হিসেবে কাজ করে, চ্যানেল হিসেবে কাজ করে, ক্যারিয়ার হিসেবে কাজ করে। প্রথম অধ্যায়ে পড়াইছিলাম। গ্লুকোজ অন্ত্রের ভিলাসের মধ্যে কিভাবে ঢুকলো? এখানে গ্লুকোজ আছে, গ্লুকোজটা এটার ভিতরে ঢুকলো কেমনে? সক্রিয় পরিবহন। আমাকে হিয়া বলো, সক্রিয় পরিবহন বলার কারণ কি? এক্স্যাক্টলি, বাহক লাগতেছে। যদি অটোমেটিক, যেমন পানি অটোমেটিক ঢুকে গেছে, কোনো বাহক লাগে নাই, এটিপিও দরকার হয় নাই। কিন্তু এখানে না একজন বাহক বসে আছে। কে বসে আছে? এখানে একজন বাহক বসে আছে, তার নাম হলো এস জি, সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ এস জি ট্রান্সপোর্টার, টিপি। এরকমই একটা বাহক, মানে বনালে পুরোপুরি এসজিপিটি, এরকম টিপি, এরকম সোডিয়াম ডিপেন্ডেন্ট গ্লুকোজ ট্রান্সপোর্টার। সে এসে এই গ্লুকোজটাকে কি করবে? এটার মধ্যে নিয়ে আসবে। আনার পরে এদিক থেকে সে রক্তের মাধ্যমে চলে গেল। কথাকে বোঝাতে পারছি আমি? ওকে। তাহলে অন্ত্র বিলাসে গেল, বিলাস থেকে হেপাটিক পোর্টাল শিরাতে গেল, তারপরে সেখান থেকে লিভারে গেল, লিভার থেকে এবার আমাদের হৃৎপিণ্ডে গেল নিম্ন মহাশিরা দিয়া, এরপরে সারা শরীরে চলে গেল। তাহলে গ্লুকোজ কেমনে শোষণ হলো? কথা কি বুঝতে পারছি? বলো তো, গ্লুকোজ কেমনে শোষণ হলো? তাহলে গ্লুকোজটা সক্রিয় শোষণ হতে কোথায় গেল? ভিলাসের মধ্যে গেল। সেখান থেকে যাবে কোথায়? সেখান থেকে যাবে কোথায়? লিভারে। তারপরে যাবে হলো কি হৃৎপিণ্ড হয়ে সারা শরীরে চলে গেল। অ্যামাইনো অ্যাসিড, সেটা কি পরিবহন? গেল কোথায়? আবার সেম সেম জিনিস আমি বলে দিলাম। গ্লুকোজ এবং হলো অ্যামাইনো অ্যাসিড সেম প্রক্রিয়া। ঠিক আছে, দেখো, অ্যামাইনো অ্যাসিড সক্রিয় অন্ত ভিলাস, তারপরে হেপাটিক পিটাল, শেষ। তো এই দুইটা গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড শোষণ কি কঠিন কিছু? কিন্তু তুমি যদি আসো নিষ্ক্রিয় পরিবহন, ইয়াতে আসি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল, এটা হলো নিষ্ক্রিয় প্রক্রিয়া। কি প্রক্রিয়া? কোনো বাহক লাগে না এদের। কি লাগে না? তারা গেছে ভিলাসে। কোথায় গেল? এই যে ভিলাস বা ভিলাইতে গেল। সেখান থেকে তারা এটাতে না যাইয়া তারা যাবে কোথায়? লসিকাতে যাবে। কোথায় যাবে? গেছো কোথায়? এই যে লসিকা বা ল্যাকটিয়াল। সেখান থেকে তারা চলে গেল থোরাসিক লসিকা নালী। সেখান থেকে তারপর তারা শিরার মধ্যে, ঊর্ধ্ব মহাশিরা। সেখান থেকে তারা লিভারে যাবে, দেন হৃৎপিণ্ড হয়ে যাবে। তার মানে তাদের কি সিস্টেমটাই অন্যরকম এদিকে। কথা কি খেয়াল করছো? বুঝছো তুমি? এই জন্যই চিত্রটার দিকে আমি বারবার বলছি তাকানোর জন্য। চিত্রের দিকে তাকালে ফুল ক্লিয়ার হয়ে যাওয়া যায়। ফুল ক্লিয়ার হয়ে যাওয়া যায়। দেখো, সুন্দর মতন চর্বিগুলো কিন্তু আলাদা রাস্তা দিয়ে গেল, আলাদা রাস্তা দিয়ে গেল। এবার আমরা একটু ডিটেলসে আসি, আসো। সামারিটা কি বুঝতে পারছো? ব্যাপারটা কি বুঝতে পারছো? লিপিড গুলো কেমন? এটা পরীক্ষাতে সাধারণত আসে না, কিন্তু এটা জানা লাগে। আমরা একটু আসি, এবার একটু ডিটেলসে আসি। তো আমরা প্রথমেই আসা, শোষণ কাকে বলে? এটা হলো আমাদের ক মার্কের কোশ্চেন। শোষণ কাকে বলে? যে প্রক্রিয়ায় ক্ষুদ্রান্ত থেকে খাদ্য সারগুলা রক্তের মধ্যে চলে যাচ্ছে। সিম্পল হিসাব, তুমি খাবার খাইছো, পাকস্থলীর মধ্যে ক্ষুদ্রান্ত দেয় বসে থাকলে হবে না, এটা তো রক্তের মধ্যে দিয়ে সারা শরীরে যাইতে হবে। রক্তের মধ্যে যখন ঢুকে গেল, এটাই হলো শোষণ। ওকে। তো পাকস্থলীতে খাদ্যবস্তু সম্পূর্ণভাবে পরিপাক হয় না আমরা জানি, কিন্তু ক্ষুদ্রান্তের মধ্যে যাওয়ার পরে হবে, সেখানে আমরা জানি। এখন বলছে সেখানে কি থাকে? ভিলাই থাকে। তো ক্ষুদ্রান্তের ডিউওডেনামে প্রধানত, এখন দেখো এই ভিলাইটা কোথায় বেশি আছে? ক্ষুদ্রান্তের মধ্যে তো তিনটা অংশ, ডিউওডেনাম, জেজুনাম, আইলিয়াম আছে না? এর মধ্যে ডিউওডেনামের মধ্যে না অ্যাম্পুলা ব্যাটার আছে, ওই দিক দিয়ে হলো ক্ষরণ হয় বেশি, এদিক দিয়ে শোষণ হয় কম। আর বাকি যে জেজুনাম এবং আইলিয়াম আছে না, ওই জায়গাটার মধ্যে ভিলাই বেশি থাকে, এই জন্য ওই জায়গাটাতে শোষণ হয়। তোমাদের ভিডিও কিন্তু এখনো দেখানো বাকি আছে, 5 মিনিটে রাখা রাখছি। মনে আছে না? একটা ভিডিও দেখাচ্ছিলাম, 5 মিনিট দেখানো হলো। ওই ভিডিওটা আমরা নেক্সট দিন দেখাবো, ওইখানে ক্লিয়ারলি সব শোষণ দেখতে পারবা। বুঝতে পারছো? আমরা এটা কালকে দেখবো। তো এখন আসো, দেখে সময় পেলে দেখাবো।
তাহলে কোন জায়গা দিয়ে সবচেয়ে বেশি শোষণ হয় বলতো? যোজনা বাংলা ইলিয়ামের মধ্যে দিয়া। ঠিক আছে? তো মানুষের ক্ষুদ্রান্তের মধ্যে কয়টা ভিলাই আছে? ৫০ লক্ষ আছে। এই ভিলাইগুলো একসাথে তৈরি করে কি? তোমার হ্যাঁ, ট্রান্সবর্ডার। এদের নাম হলো কি বলা হয়? মাইক্রো ভিলাইও আমরা বলতে পারি। আচ্ছা। সবগুলা ভিলাইকে একসাথে যোগ করলে ১০ বর্গ মিটার হবে। কত বর্গ মিটার? মানে ১০ এই সবগুলো চিকন, চিকন এগুলা যদি তুমি একসাথে করতা ১০ বর্গ মিটার হয়ে যাবে। আচ্ছা, আমরা এখান থেকে চলে আসি। শ্বসন মূলত ২ রকম। কয় রকমের? একটা হলো সক্রিয় শোষণ। হ্যাঁ, সক্রিয় শোষণ কি জিনিস বলো? তুমি বলো। তুমি বলো। সক্রিয় শোষণ মানে কি? সে কিন্তু বলছিল বাহক লাগে। আরেকটা কথা এড করে দাও ভাই বাহক যেখানে সেখানে কি লাগবে? টাকা লাগবে। তুমি চিন্তা করে দেখো। তুমি একটা টিচার রাইখা পড়বা। তো টিচার রাখলে মাগনা তো হবে না। তাকে টাকাও দিতে হবে। তাকে খাওয়াইতে হবে। বাসায় গেলে তার খালে প্রত্যেকদিন যদি না খাওয়াও পরে তো এটা কেমন দেখাবে? কি বলো? এটা তো না তোমাদের বাসায় টিচার রাখলে মাঝে মধ্যে খাওয়াইবা। সপ্তাহে ১ দিন হলেও খাওয়াবা। ঠিক আছে? আমার বন্ধু-বান্ধব কে কোন জায়গায় পড়ায় আইসা বলে যে, "এক টিউশনিতে করাই। ১ কাপ পানি পর্যন্ত দেয় না জীবনে।" ঠিক আছে? আইসা তো আর এক বন্ধু ও হইলো জীবনে টিউশনিই করায় না। বুঝছো? একটা টিউশনি করায় বলে ভবেগুলো টাইপের। প্রত্যেকদিন আইসা গালিগালাজ রুমের ভিতরে আইসা। ঠিক আছে? কি এক টিউশনি করায়? গার্ডিয়ানে ১ গ্লাস পানি পর্যন্ত দেয় না। ঠিক আছে? এইটা অবস্থা। আচ্ছা, এটা হলো আরেক রকম পোলাপান। ঠিক আছে? হ্যাঁ। শুধু আমি আমার গার্ডিয়ানদেরকে শুধু বলতাম যে, "আমার কিচ্ছু লাগবে না। শুধু একটাই লাগবে।" চা অথবা কফি যেটা থাকে ওটা দিতে হবে। মানে আমি এটা খুঁজা বলি। ঠিক আছে? অথবা স্টুডেন্টকে বলি যে ১ কাপ চা বানিয়ে আনো। ঠিক আছে? এখানে কোনো লজ্জার কিছু নাই। আমি এখন পড়াবো। সারাদিন বেস পড়াইয়া আইসা ৭ঃ০০ বাজে যখন পড়াইতে যাবো, তখন আমার এনার্জি লাগবে না? এজন্য বুদ্ধি করে একটা চা কফি দিলে সমস্যা নেই। এখন আচ্ছা যাই হোক আসো। এখন যেটা হলো ঘটনা সেটার দিকে একটু খেয়াল করি। তো যেটা বললাম, ওই যে বাহক লাগবে। বাহককে তো আবার টাকা দেয় না তাছাড়া বাহক কাজ করবে না। বাহকের জন্য টাকা মানে কি এটিপি। আর নিষ্ক্রিয় মানে কোনো বাহক লাগবে না। যেহেতু বাহক লাগতেছে না, সো এখানে কি লাগবে না? কোনো এটিপি লাগবে না। ওকে, আমরা একটু বুঝতে পারছি। আচ্ছা আসো আমরা একটু পরে মূল খেলা শুরু হবে। এখনো খেলাটা হয় নাই। লিপিডের শোষণ আমরা এখনো ভালো করে বুঝাই নাই। জাস্ট হালকা করে দেখানো হইছে। ওকে আসো। কোথায় কল আসলো? আচ্ছা আসো। তাহলে কার্বোহাইড্রেট কিভাবে শোষণ হলো দেখো। আমাকে একটু বলো, নীতি বলো। আমাদের যে কার্বোহাইড্রেট শোষণ হবে, বলো তো কার্বোহাইড্রেটটা কি রূপে শোষণ হবে? সুক্রোজ রূপে? স্টার্চ রূপে? স্টার্চ নাকি কিভাবে? গ্লুকোজ, ফ্রুক্টোজ। কারণ এখানে তো স্টার্চ আর নাই। এটা পরিপাক হইয়া তো সুক্রোজ হয়ে গেছে। কি বলে? গ্লুকোজ হয়ে গেছে, ফ্রুক্টোজ হয়ে গেছে। তাহলে পরিপাকের পরে আছে হলো গ্লুকোজ, আছে হলো কি? আছে গ্যালাক্টোজ, আছে ম্যানোজ, লেবুলোজ। এগুলা জেজুনামের ভিলের মধ্য দিয়া সক্রিয় শোষণ হবে। ঠিক আছে? বা ব্যাপন প্রক্রিয়ায় সুন্দর মতো চলে যাবে। তাহলে এই জায়গাটাও খেয়াল রাখতে হবে। ব্যাপন কোন প্রক্রিয়া? সক্রিয় শোষণ বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোথায় চলে যাবে? শোষণ হয়ে যাবে। গ্লুকোজ শোষণ কি বোঝা গেছে? ভাই গ্লুকোজ শোষণ হবে কি দিয়া? সুন্দর মতন ভিড়ে দিয়ে চলে গেল সক্রিয় শোষণের মাধ্যমে। শেষ। একটা কথা। এই আদিব তুমি কি বুঝতে পারছো? বলো গ্লুকোজ শোষণ হবে কেমনে? বলো যে ভাই গ্লুকোজ ক্ষুদ্রান্ত থেকে ভিলের ভিতরে ঢুকবে। কেমনে ঢুকছে? সক্রিয় শোষণ। দেন ভিলে থেকে যাবে কোথায়? হেপাটিক পোর্টাল শিরা দিয়া লিভার হইয়া সারা চলে যাবে। ওকে? এবার আসি প্রোটিন শোষণ। কি শোষণ? বা আমিষ শোষণ কিভাবে হবে? সেম এখানে যেভাবে হইলো, এখানেও সেভাবেই হবে। ওকে, আমি আর আলোচনা করতেছি না। এইবার হলো আমাদের মূল জিনিস লিপিড বা চর্বি শোষণ। এটা আমরা একটু বোঝানোর ট্রাই করি আসো। চিত্র এখানে থাকুক, আমরা আসি। লিপিড বা একটু সবাই মনোযোগ দাও। ২ টা মিনিট মনোযোগ দাও। আমাদের লিপিড শোষণ করার জন্য দেখো লিপিডটাকে যখন আমরা ভাঙবো, তখন আমাদের সাথে আমাদের কাছে আছে কি? আছে হলো ফ্যাটি অ্যাসিড। আছে কি? আছে কি? আছে হলো গ্লিসারল। আছে কি? আছে কি? কোলেস্টেরল। আছে কি? এই ৩ টা জিনিস আছে। অথবা আছে মনোগ্লিসারাইড, MAG আছে। কি আছে? মনোগ্লিসারাইড। এখন এই সব ক্ষুদ্রান্তের মধ্যে আমি পানি খেয়েছি। পানিটা গেছে কোথায়? ক্ষুদ্রান্তে গেছে না? তাহলে এখানে আশেপাশে কি আছে? পানি আছে কিনা? কিন্তু এগুলো না চর্বি জাতীয় জিনিস। চর্বিগুলা কি পানির সাথে দ্রবীভূত হয়? না। তাহলে এই চর্বিগুলা কথা খেয়াল করো, খুবই মনোযোগ দাও। এই হলো ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টেরল, মনোএজার গ্লিসারল। এটা তো হলো এখানেই আছে ক্ষুদ্রান্তের মধ্যে। তো এইখানে চারপাশে সাথে কি পানি? না পানির সাথে তো এগুলা কি হচ্ছে না? দ্রবীভূত হচ্ছে। কথা বোঝো।
আমার এটা শোষণ হওয়ার জন্য যাইতে হবে কোথায়? ভিলাইয়ের মধ্যে যাইতে হবে না? কিন্তু এখান থেকে তো এখানে যাইতে পারতেছে না, ভিলাইতে যাইতে পারতেছে না কেন? পানিতে দ্রবীভূত হলে না পানির সাথে দ্রবীভূত হয়ে চলে যাবে, কিন্তু যাইতে পারতেছে না। তখন কি হবে? বলছে কিছু কিছু ছোট ছোট ফ্যাটি অ্যাসিড বা মনোএজাইল গ্লিসারল যেগুলো এই আশেপাশে আছে, ওগুলা ব্যাপন প্রক্রিয়া ঢুকলো। কিন্তু যেগুলো দূরে আছে, যেগুলো বড় বড়, সেগুলো এখান থেকে যাইতে পারে না। কথা কি বুঝাতে পারছি? তাহলে প্রথম পয়েন্ট কি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, মনোএজাইল গ্লিসারল, কোলেস্টেরল, এরা যদি ছোট থাকে এবং যদি ভিলের কাছাকাছি থাকে তাহলে ব্যাপন প্রক্রিয়া যাবে। আর যদি যারা দূরে থাকে তারা পানিতে তো দ্রবীভূত হতে পারে না, তখন আমাদের হেল্প করার জন্য একজন আসবে, তার নাম হলো পিত্তরস। নাম কি তার? এই পিত্তরস এসে বলছে, ভাই তোমরা যেতে যাইতে পারতেছো না, এদিকে আসো, সবাই আমার কথা শোনো। সে সবাইকে নিয়ে একটা বল বানাইলো। কি বানাইলো? এটার নাম হলো মাইসেলি। এটার নাম কি? মাইসেলি। এই মাইসেলিটার বাইরের দিকটা হলো হাইড্রোফিলিক, মানে এর পানি আকর্ষী। আর ভিতরের দিকে হলো হাইড্রোফোবিক, মানে পানি বিকর্ষী। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথমে কি মাইসেলি ছিল? ছিল না। কে মাইসেলি বানাইলো? পিত্তরস। ক্ষুদ্রান্তের মধ্যে না পিত্তরস আছে? পিত্তরস এসে এই সবগুলোরই কি করলো? মাইসেলি বানালো। যেহেতু এবার হাইড্রোফিলিক বাইরের দিকে, তাহলে মানে কি পানিতে দ্রবীভূত হবে। এবারে পানিতে সুন্দর মতন করে করতে করতে লাফাইতে লাফাইতে এখানে আসলো, মাইসেলি এখানে চলে আসলো। এবার পিত্তথলি থেকে এবার পিত্তরস বলল, ভাই তোমাদেরকে আমি এখানে আয়না দিছি, আমার আর কাজ নেই, আমাকে আবার যাইতে হবে, আবার ফ্যাটি অ্যাসিডকে আমাকে নিয়ে আসতে হবে। এই জন্য পিত্তরসকে বলা হয় ফেরিং অ্যাকশন। আমাদের মেডিকেলে একটা কোশ্চেন, ডেসক্রাইব দ্য ফেরিং অ্যাকশন অফ দ্য বাইল সল্ট। মানে বাইল সল্ট ফেরির মতন কাজ করে। এই যে আমরা দৌড় দিয়ে ফেরিঘাটে ফেরি আছে না, সে কি করে? বাসকে নিয়ে যায়, আবার আনতেছে। তাহলে পিত্তরসের কাজ কি বুঝাইতে পারছি? ফেরির মতন কাজ করবে। ওকে, এটাকে বলা হবে ফেরিং অ্যাকশন। তোমাদের বইতে লেখা নাই এত সুন্দর করে, আমি বুঝাই দিলাম। তাহলে পিত্তরসের কাজ শেষ। পিত্তরস মাইসেলি না বসে থাকবে নাকি মাইসেলি ভেঙে দিবি? মাইসেলি ভেঙে দিল। মাইসেলি যখন ভেঙে দিল, তখন তারা তো আবার হাইয়া হাইয়া আমাদেরকে আয়না দিছে, এখন আমরা কি করি? কথা কি বুঝতে পারছো? তখন তারা নিজেরা বললো, পিত্তরস তো বেরিয়ে আবার চলে আসলো। তখন যে ফ্যাটি অ্যাসিড গুলো আছে, ট্রাইগ্লিসাইড আছে, তারা বললো আচ্ছা এক কাজ করি, আমরা আমরা যেহেতু ভিলের ভিতরে ঢুকবো, আর আমরা এরকম হয় না যে একসাথে কে না কে যাবে, তো ঠিক আছে আমরা একসাথে যাবো। তো আগুনে যেহেতু ঝাঁপ দিব, আমরা সবাই একসাথে ঝাঁপ দিব। তখন তারা সবাই একসাথে যুক্ত হয়ে একটা বল তৈরি করে, তার নাম হলো কাইরোমাইক্রন। তার নাম কি? কথা কি বুঝতে পারছো? তাহলে প্রথমে থাকে কি? মাইসেলি। এখানে এসে মাইসেলি ভাঙলো, এরা সবাই যুক্ত হয়ে কি তৈরি করলো? এরপরে তারা কি করতেছে? লাফালাফি শুরু করে দিছে। এখান থেকে লাফাইতে লাফাইতে এখানে ঢুকলো। এটা নাম হলো এক্সোসাইটোসিস। নাম কি? এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় আমাদের লসিকানারিতে চলে আসে। কথা কি বুঝতে পারছি? তাহলে প্রথমে পানিতে দ্রবীভূত হচ্ছিল না, মাইসেলি তৈরি করলো পিত্তরস দিয়া। সুন্দর মতো মাইসেলি এখানে চলে আসলো। আসার পরে এখানে কি হলো? মাইসেলি ভেঙে গেল, পিত্তরস আবার চলে গেল। তখন তারা নিজেরা কি তৈরি করলো? কাইলোম্যাক্রন। কাইলোম্যাক্রন করার পরে কোন প্রক্রিয়ায়? এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে কি? লাপানো। মানে এইখানে কম্পিত হবে, ভাইব্রেশন করতে করতে তারা আলটিমেটলি বিদায় হইয়া চলে আসবে। বুঝতে পারছো ব্যাপারটা কি সুন্দর না? এই দেখো, এখানে আমরা একটু আসি। এই দেখো যা বুঝালাম সব এখানে লেখা আছে, কিন্তু আমি যেভাবে বুঝলাম এখন সহজ হয়ে যাবে ব্যাপারটা পড়ার জন্য। তাহলে ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, কোলেস্টরল, মনোগ্লিসাইড থাকবে। এর মধ্যে যেগুলো ছোট থাকে সেগুলো ব্যাপন প্রক্রিয়া চলে যাবে। আর যেগুলো বড় থাকবে তারা মাইসেলি তৈরি করবে পিত্ত লবণের সহায়তায়, পিত্তরসের সহায়তায়। এরপরে তারা কি করবে? কিনারা যখন আসবে তখন তারা কাইরোমাইক্রন হবে। তারপর তারা এক্সোসাইটোসিস প্রক্রিয়া ঢুকবে। কি বুঝতে পারছে এবার? তাহলে আমাদের কি লিপিড শোষণ হইলো ব্যাপারটা বোঝা? ওকে। কোনটা? এসব উপাদান শোষণ কোষের ভিতর ট্রাইগ্লিসাইডে রূপান্তরিত হয়, এবং এটাই তো বললাম যে এখানে আমি তো যা সহজে বলে দিছি যে এরা আইসা নিজেরা কি হবে? যুক্ত হবে। তো এখানে আছে মনোএথাইল গ্লিসারল। তো অনেকগুলো মনোএথাইল, যখন একটা মনোএথাইল, দুইটা মনোএথাইল, তিনটা যখন একসাথে যাব তখন সেটা হয়ে যাবে কি? ট্রাইএথাইল গ্লিসারল। বুঝতে পারছো কিনা? আমি আবার বলি, সবাই আসলো, আসার পরে সিঙ্গেল হয়ে গেছে। এরপর আমরা যখন সবাই একসাথে হলাম তাহলে গ্রুপ হবে না? তাহলে আগে ছিল মনোএথাইল গ্লিসারল, মানে MAG, একটা গ্লিসারল। ওইদিকে যখন অনেকগুলো আসবে তার মধ্যে তিনটা তিনটা যুক্ত হয়ে যায় একটা করে টিএজি তৈরি হবে। বুঝতে পারছো কিনা? এর নাম হলো টিএজি, টাই অ্যাজাইল গ্লিসারল। প্রথমে থাকে মনোএজাইল গ্লিসারল। হুম।
এই কথাই বলছে ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয় কোলেস্টেরল এবং ফসফোলিপোপ্রোটিন মোড়ক আবৃত হয়ে কাইলোম্যাক্রন। এটা আরো একটু তারা বলে দিছে যে কাইলোম্যাক্রনটার আবরণটা থাকবে ফসফোলিপিড দ্বারা। এটা তুমি লিখলে লিখতে পারো, না লিখলে সমস্যা নাই। আচ্ছা, এরপর আসো পানি শোষণ। পানি কিভাবে খায়? আমরা যে পানি খাইলাম, পানিটা কেমনে শোষণ হলো? ক্ষুদ্রান্তেই পানি শোষণের প্রধান জায়গা। ভিলাইয়ের প্রাচীর দিয়া অভিস্রবণ প্রক্রিয়া। তাহলে পানি শোষণ হবে কোন প্রক্রিয়ায়? এতক্ষণ যে প্রক্রিয়াগুলো পড়লে সেখানে কি প্রক্রিয়া ছিল? ব্যাপন। এখানে কি? খুব মনোযোগ দিতে হবে। পানি শোষণ হয় কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ। খনিজ লবণ শোষণ হয় কিভাবে? সক্রিয় দ্বারা। কি দ্বারা? সক্রিয়। এবার আসে ভিটামিন শোষণ হবে কিভাবে? আমাকে একটু বুদ্ধি করে বলবা কে? বুদ্ধি করে বলবো হলো নীতি। বলো ভিটামিন শোষণ হবে কিভাবে? বলো তো। বুদ্ধি করে বলো। ভিটামিন কিভাবে হতে পারে? একটু বুদ্ধি করলে হবে বা। ওই যে লিপিড শোষণ হলো না? চর্বি শোষণ হলো। চর্বিতে দ্রবণীয় যেগুলা সেগুলো চর্বির সাথে চলে গেল। আর যেগুলো পানিতে দ্রবণীয় ভিটামিন সেগুলো পানির সাহায্যে ঢুকে গেল। শেষ। আলাদা কোনো রাস্তা নাই তাদের। হ্যাঁ, ভিটামিন বি, ভিটামিন সি এটা হলো পানির সাথে দ্রবণীয়, পানির সাথে চলে গেল। দেখি আর কোনটা আছে কিনা। শেষ। ও একটা মিনিট। শোষিত খাদ্যসারের পরিণতি। খাবারটা তো শোষণ হলো দেন এগুলোর কাজ কি? শোষণ হওয়ার পর কাজ কি? শোষণের কাজ তো আমরা জানি। অ্যামাইনো অ্যাসিডটা যতটুকু দরকার ততটুকু থাকবে, বাকিটুকু লিভার কি করে দিবে? ওই যে ইউরিয়া বানায় বের করে দিবে। গ্লুকোজকে কি করবে? গ্লাইকোজেন বানায় জমা রাখবে। লিপিড গুলোকে ঠিক একই রকম করবে, জমা রাখবে। এটাই তো। আর এই চার্টটা আমি বুঝাই দিলাম। ওকে? আমি আগামীকালকে বীজতন্ত্র পড়াবো এবং খাবার এই পরিপাকটা নিয়ন্ত্রণ হয় কিভাবে? খুবই ইম্পোর্টেন্ট পড়া। নিয়ন্ত্রণটা পড়াবো।